আজকে লেকচার নাম্বার 5 এ যেটা পড়াবো সেটা হচ্ছে কি সেল, ইএমএফ, internal resistance, and terminal voltage. Cell, EMF, internal resistance আর টার্মিনাল ভোল্টেজ। ব্যাটারি, তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ এবং বহির্বর্তনীর ভোল্টেজ। প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে কি সেল। সেল কি আমরা দেখেছি, সেলের চিহ্ন হচ্ছে এইটা। তাহলে এই সেল কি করে? সেলকে আমরা কি করে থাকি না, একটা বর্তনীর সাথে কোনো একটা বাহ্যিক রোধকের মাধ্যমে যুক্ত করে থাকি। এটাই হচ্ছে সেল। সেল কি করে থাকে? নাম্বার 1, সেল কি করে থাকে? ব্যাটারি কেবলমাত্র তড়িৎ শক্তি প্রদান করে। বি কি? ব্যাটারি কখনো ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করে না। তিন নম্বর কি? ব্যাটারি সর্বদা বিভব প্রভেদ সৃষ্টি করতে সাহায্য করে, যার ফলে বর্তনীতে বর্তনীতে ইলেকট্রন ঘূর্ণায়মান হয় বা ঘূর্ণায়মান বা চলাচল লিখতে পারে, চলাচল করে যে কোনো ভাষা। তাহলে আমরা কি দেখলাম না, ব্যাটারি কেবলমাত্র তড়িৎ শক্তি দেয়, কেবলমাত্র তড়িৎ শক্তি মানে ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, কখনো ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি করে। ব্যাটারি কেবলমাত্র কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, ইলেকট্রিক কারেন্ট কখনো সৃষ্টি করে না। আর কি সৃষ্টি করে থাকে? আর কি সাহায্য করে না, ব্যাটারি সর্বদা বিভব প্রভেদ সৃষ্টি করতে সাহায্য করে।
দুই প্রান্তে কি করে সর্বদা বিভব প্রভেদ। তাহলে একটা বর্তনীতে যদি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে থাকে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দুই প্রান্তে দুটো বিভব প্রভেদ সৃষ্টি করতে সাহায্য করে। এইটা হচ্ছে ব্যাটারির ধর্ম। কি বললাম বোঝা গেছে? এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইএমএফ। তোমরা এটা তাড়াতাড়ি তুলে নাও। এই যে ব্যাটারি যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রদান করে, ব্যাটারি ইলেকট্রিক্যাল এনার্জি প্রদান করে, কিন্তু ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি করে না, দেয় না। তাহলে এইখানটা একটা তোমাদের একটা কনফিউশন থেকে যেতে পারে যে এই ইলেকট্রিক শক্তি প্রদান করছে বা ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি করছে, ইলেকট্রিক্যাল এনার্জি সৃষ্টি করছে, কিন্তু ইলেকট্রিক কারেন্ট দিচ্ছে না কেন? কিন্তু আমরা ব্যাটারির ক্ষেত্রে কি দেখেছি, ও সবসময় ইলেকট্রিক কারেন্ট দেয়, আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরে নিলাম। কিন্তু এখানটা আপনি বলছেন ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু সৃষ্টি করছে, কিন্তু ইলেকট্রিক কারেন্ট দিচ্ছে না, এর কারণটা কি? তাহলে এর জন্য একটা আরেকটা পার্ট করব। এর পরের এক্সপ্লেনটা একটু দেখলেই বোঝা যাবে যে ব্যাটারি সর্বদা ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, ইলেকট্রিক্যাল কারেন্ট দেয় না। এটা এর পরের পার্টটা আমি দেখাবো, তারপরে কি ইএমএফ আসবে। তাহলে এক্সপ্লেনটা করি। এক্সপ্লেনটা কি করছি, সাপোজ বলছি একটু ওয়েট করো, বলছি। ছবিটা আগে দেখেন। সাপোজ এটা একটা বিকার, তাহলে এই বিকারের মধ্যে কিছু পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, ইলেকট্রোলাইট যেটাকে বলা হচ্ছে। তাহলে ব্যাটারির মধ্যে কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই দুটো হচ্ছে কি ইলেকট্রোড বা যেটাকে বলা হচ্ছে তড়িৎ তার। বহির্বর্তনীতে কি করেছি, একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, ক্লিয়ার হচ্ছে? সাপোজ ধরো এই তড়িৎদ্বারটায় কি দেখতে পাচ্ছি না, ঋণাত্মক আয়তন রয়েছে। এটাতে সাপোজ ধরো পজিটিভ আয়তন রয়েছে। তাহলে ঋণাত্মক আয়ন যে তড়িৎদ্বারে জমা হয় সেটা হচ্ছে কি অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। ক্লিয়ার? ব্যাস। তাহলে অ্যানোড থেকে কি হয়েছে, তড়িৎ প্রবাহিত হয়েছে। অ্যানোড থেকে কি হয়েছে, তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে প্রবাহিত হওয়ার পর তড়িৎ প্রবাহিত হয়েছে। আচ্ছা, এবার একটু বলি, তারপরে কি আমি জিনিসটা বোঝাবো। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়েছি, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি আছে, তড়িৎ তারটা প্রবেশ করানো আছে। বহির্বর্তনীতে একটা রোধ লাগিয়েছি, সেটা হচ্ছে সাপোজ আর।
এবারে অ্যানোড থেকে যখন তড়িৎ প্রবাহিত হওয়ার পর ক্যাথোডে প্রবেশ করলো, তখন কি দেখতে পাচ্ছি, তখন এই বর্তনীটা কমপ্লিট হতে গেলে তাহলে এই পাশ দিয়ে কি হবে, তড়িৎটাকে প্রবাহিত হতে হবে, এই পাশ দিয়ে কি হতে হবে, তড়িৎটাকে প্রবাহিত হবে, তবে ফুললি বর্তনীটা আবার পূর্ণ হবে, পুরো বর্তনীটাই কি হবে, পরিপূর্ণ হবে। না হলে কি হচ্ছে, এই জায়গাটায় গ্যাপ থাকার জন্য কি দেখতে পাচ্ছিলাম, যে বর্তনীটাতে ওয়ান টাইমস খালি ইলেকট্রনটা ফ্লো করছে, কারেন্টটা ফ্লো করছে, তারপরে আর এপাশ দিয়ে কারেন্টটা ফ্লো করতে পারছে না। তাহলে এই জায়গায় জিনিসটা কি হচ্ছে, যখন ইলেকট্রনগুলো ফ্লো করলো, তাহলে ইলেকট্রনগুলো তখন ফ্লো করার সময় তখন আমরা কি দেখলাম, তাহলে এইটুকু আগে জিনিসটা দেখে না, তারপরে আমি বলছি। তাহলে এই পাশ দিয়ে কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনগুলো যখন ফ্লো করছে, এই পাশ দেখে যাচ্ছে ইলেকট্রন ফ্লো করছে, তার অপোজিটে কে যাবে, প্রবাহ। ইলেকট্রনগুলো যখন ফ্লো করছে, ওই ইলেকট্রনগুলো তখন কি হবে, এই বর্তনীটার টোটালটা কি করবে, কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে কমপ্লিট করার সময় তখন এই ইলেকট্রনটা এখান থেকে শক্তি নিয়ে, এই রোধক মানে হচ্ছে কি, সেটা একটা বাধা, সেই বাধার মধ্যে সমস্ত তড়িৎ কি করলো, যা পরিমাণ শক্তি ছিল এই বাধার মধ্যে সব খালি করে দিল। খালি করে দেওয়ার পরে এই ইলেকট্রনের মধ্যে আর কোনো শক্তি নেই, তখন সে আবার ক্যাথোডে এসে ফিরে এলো। তখন ফিরে আসার পর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কি হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে এনার্জি নিল, তাহলে এই এনার্জিগুলো কে নিল, ইলেকট্রনগুলো নিল। তখন আবার এই ইলেকট্রনগুলো আবার ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহিত হলো, আবার এই অ্যানোডের মধ্য দিক দিয়ে আবার রোধকের মধ্য দিয়ে গেল, সেখানটায় সমস্ত এনার্জিগুলোকে লস্ট করার পর আবার সে আবার কি করলো, ক্যাথোডে ফিরে এলো, আবার এখান থেকে এনার্জি নিল, আবার গিয়ে আবার রোধকের মধ্য দিক দিয়ে আবার এনার্জি লস করলো, আবার গেল, আবার এনার্জি নিল, আবার গিয়ে আবার এনার্জি লস করছে। তাহলে এইভাবে কমপ্লিটলি বর্তনীটা পরিপূর্ণ হতেই থাকছে। তাহলে এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি না, এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা এনার্জি, সে ইলেকট্রনটা এনার্জি নিচ্ছে, যে এনার্জি নিয়ে রোধকের মধ্যে এনার্জি কি করছে, লস করছে। তাহলে এই টোটাল রিঅ্যাকশনটাকে আমরা কি বলে থাকি, এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশন। এক্সোথার্মিক মানে হচ্ছে কি, এনার্জি ক্রিয়েটার, এনার্জি উৎপাদক। আর রেডক্স মানে হচ্ছে কি, যেখানে জারণ প্লাস বিজারণ দুটোই একসঙ্গে ঘটছে। তাহলে জারণ আর বিজারণের মাধ্যমে এখানে শক্তি উৎপন্ন হচ্ছে, ওই শক্তিটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে যাচ্ছে, দিয়ে রোধকের মধ্য দিক দিয়ে সমস্ত শক্তিগুলোকে কি করছে, নষ্ট করছে। নষ্ট করার পরে আবার ক্যাথোডে পৌঁছাচ্ছে। তাহলে এইভাবেই কি হচ্ছে, শক্তিটা বর্তনীর মধ্যে দিক দিয়ে ঘোরাঘুরি করছে। তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমরা কি বলছি, সেল। তাহলে এখানটা কি বলছি, সেলটা আমরা কি বলেছিলাম, সেল কেবলমাত্র এনার্জি সৃষ্টি করতে পারে, কখনো কারেন্ট সৃষ্টি করে না, এনার্জিটাকেই সৃষ্টি করে। তাহলে এই টোটাল ঘটনাটাকে আমরা কি বলে থাকি, এই এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশনটাকে আমরা কি বলে থাকি না, ব্যাটারি মেকানিজম। এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো, ব্যাটারি মেকানিজম। তাহলে ইলেকট্রনগুলো, তাহলে এই জায়গাটা থেকে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক আধানগ্রস্ত। তাহলে ঋণাত্মক আধানগ্রস্ত হওয়ার ফলে কি হচ্ছিল,
ইলেকট্রনটা তো এইখানটায় আছে, তাহলে সে তো ধনাত্মকের দিকে আকর্ষিত হওয়ার কথা ছিল, কিন্তু ধনাত্মকের দিকে আকর্ষিত না হয়ে কি দেখছিলাম, সে ক্যাথোড থেকে সে আবার পুনরায় ঋণাত্মকের দিকে আসছিল। তার মানে কি, তাকে অপোজিট একটা ফোর্স কাজ করতে হয়েছিল। তুমি এই জায়গাটা লক্ষ্য করো যে এই পাশে ঋণাত্মক ছিল, এই পাশে ধনাত্মক ছিল, তাহলে ইলেকট্রনগুলো এই পাশ দিয়ে তো প্রবেশ করছে, এই পাশ দিয়ে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো যদি মানে তাহলে ইলেকট্রনগুলো আমি কি দেখতে পেয়েছিলাম যে ইলেকট্রনগুলো যদি এই দিক, তাহলে ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাওয়ার কথা, কারণ ইলেকট্রন ঋণাত্মক আধানগ্রস্ত। কিন্তু তাকে যদি উল্টো দিকে আসতে হয়, তাহলে তাকে একটা ফোর্স নিতে হয়, যে যে পরিমাণ এদের মধ্যে শক্তিটা কাজ করছে তার থেকে বেশি পরিমাণ শক্তি যদি ইলেকট্রন যদি এই ব্যাটারি এই যে মানে তড়িৎ শক্তি পদার্থ, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে যদি সে বেশি পরিমাণে মানে কি বলবো এনার্জিটাকে নেয়, তবেই সে এই ফোর্সটাকে অপোজ করে সে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসতে পারবে। কি বললাম মনে, তবেই সে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসতে পারবে, তার আদারওয়াইজ সে আসতে পারছিল না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ছিল কি, তাহলে আমরা দেখতে পেলাম কি না ব্যাটারির মধ্যে যে তাহলে দেখতে পেলাম কি না ব্যাটারির মধ্যে যে এনার্জি সৃষ্টি হয়, কখনো কারেন্ট সৃষ্টি হয় না, সেই জিনিসটা আমরা এখানটায় লক্ষ্য করতে পারলাম। তাহলে এবারে তাহলে সেলের ক্ষেত্রে যে আমরা যে জিনিসটা বলেছিলাম সেটার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে এই জায়গাটা আমরা কি দেখেছি না, এই জায়গাটা দেখলাম যে এখানটায় কি ছিল, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে হচ্ছে কি না তড়িৎ, তাহলে এই এনার্জিটা আসছিল কোত্থেকে, এই এনার্জিটা আসছিল কোত্থেকে না, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়েছিলাম, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি হয়েছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে এইখানে এনার্জিটা কোথায়, সেটা একটা কোশ্চেন, যে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে হচ্ছে কি কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, এনার্জিটা কিসে পরিণত হয়েছিল না ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয়েছে। এই হচ্ছে ঘটনা। তাহলে এর একটা ফুললি আমি একটা বলে দিই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়েছে মানে এখানে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সৃষ্টি হচ্ছে, আর ইলেকট্রোড গুলো নিয়েছি, এই ইলেকট্রোড গুলোর মধ্যে আমি সাপোজ ধরেই নিয়েছি এখানটায় ঋণাত্মক আধান জমেছে, এখানে ধনাত্মক আধান জমেছে। তাহলে ঋণাত্মক আধান জমা মানে এখানটায় অ্যানোড সৃষ্টি হয়েছে, এটাতে ক্যাথোড সৃষ্টি হয়েছে। তাহলে ইলেকট্রন গুলো ফ্লো করবে কোত্থেকে না এইভাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, তার উল্টো দিকে কি হবে তড়িৎ প্রবাহ হবে। তাহলে ইলেকট্রন গুলো যখনই ফ্লো করছে, তখন যখন ক্যাথোডে এসে পৌঁছালো, তখন ওই ইলেকট্রন গুলো কি করছে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে মানে শক্তি নিচ্ছে, শক্তি নিয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসছে, আবার এই অ্যানোড থেকে গিয়ে রোধের মধ্যে সমস্ত শক্তিকে ব্যয় করছে, ব্যয় করার পর পুনরায় ক্যাথোড তড়িৎ এসে আবার এনার্জি গ্রহণ করছে, এনার্জি নেওয়ার পর আবার রোধের মধ্য দিক দিয়ে গিয়ে শক্তি সব ব্যয় করছে, আবার পুনরায় এইভাবে তাহলে সাইক্লিক চলতেই থাকছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম সেল কখনোই কি করলো না, সেল কখনোই কারেন্ট প্রোভাইড করে না, সর্বদা এনার্জি প্রোভাইড করে। বোঝা যাচ্ছে? পট করে তুলে নাও। এবারে যেটা বলবো সেটা হচ্ছে কি না ইএমএফ। এবারে যেটা বলবো সেটা হচ্ছে ইএমএফ। সেকেন্ড পয়েন্ট আসছি আমরা ইএমএফ। ইএমএফ হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইএমএফ এর ডেফিনেশনটা কি না, ইএমএফ এর ডেফিনেশনটা আমরা যে ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে যেটা আমরা বুঝতে পারছি যে এটা একটা ফোর্স বল বিষয়যুক্ত, কিন্তু এর ডেফিনেশনটা যেটা আমি লিখব তার সাথে এর মানে ইএমএফ এর যে ফুল ফর্মের যে নামের সাথে কোনো সাদৃশ্য নেই। ডেফিনেশনটা দেখুন,
potential difference between two electrodes. Potential difference between two electrodes. তার মানে কি বুঝলাম না, ইএমএফটা হচ্ছে ওই যে দুটো তড়িৎদ্বার ছিল, ওই দুটো তড়িৎদ্বারের মধ্যে তাদের দুই, সাপোজ ধরো এটা ছিল, তাহলে এই দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এই দুই প্রান্তে আমি সাপোজ এটাকে ভিএ ধরে নিলাম, এটাকে ভিবি ধরে নিলাম, তাহলে ভি আর ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি, এইটাকেই আমরা বলবো কি পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু নামের ক্ষেত্রে আসছে ফোর্স। সাপোজ ধরে নাও একটা উদাহরণ দিই, যেমন করে কোন একটা ছেলে ছোটবেলার নাম হচ্ছে রাম। রাম মানে হচ্ছে কি, রাম নামটার সাথে আমরা ভালোভাবে পরিচিত যে রাম খুবই ভালো, রাম মানে সত্যের প্রতীক, রাম সর্বদা সত্যর দিকেই এগিয়েছেন। কিন্তু সে জায়গায় ওই ছেলেটা যখন বড় হয়ে রাবণের মতো কাজ করে, রাবণ কি ছিল, রাবণ ছিল মানে যুদ্ধ করবে, একে হারাবে, তাকে হারাবে, এইরকম একটা কারোর সাথে কোনো একটা হিংসার ভাব, ক্রোধিত ভাব, এই সকল জিনিসটা ছিল রাবণের মধ্যে, আমরা যেটা রামায়ণ ক্ষেত্রে আমরা দেখেই এসেছি। কিন্তু সেই ছেলেটা যখন বড় হয়ে যখন রাবণের মতো কাজ করবে, তখন কি পারিপার্শ্বিক লোকেরা তাকে রাবণ বলে ডাকবে? নিশ্চয়ই তাকে রাবণ বলে ডাকবে না, তাকে তার পুরনো রাম বলেই ডাকবে। সেই জন্য এখানটায় যেমন করে ইএমএফটা হচ্ছে কি বিজ্ঞানীদের দেওয়া নাম, ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু তাকে আমি তার কার্যকারিতায় রেখেছি সে দুই প্রান্তের বিভব প্রভেদকে মেজার করে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে বিভব প্রভেদ, ওই ইলেকট্রোডস গুলোর দুই প্রান্তের বিভব প্রভেদ মেজার করে। তা বলে কি তার নাম কি চেঞ্জ হয়ে যাবে যে ইলেকট্রোমোটিভ ফোর্স? না, তার কার্যকারিতা আলাদা হতে পারে, কিন্তু এটা হচ্ছে তাদের হিস্টোরিক্যাল নেমিং। তার হিস্টোরিক্যাল নেমিং হওয়ার জন্য তার নামের সাথে তার কার্যকারিতার কোনো সম্পর্ক থাকবে না, তার কার্যকারিতার জায়গা হবে, নাম তার বিজ্ঞানীরা দিয়ে দিয়েছেন, তো এতে কোনো প্রবলেম নেই। তো বোঝা গেছে এবার যে ইএমএফ জিনিসটা কি না, ইএমএফ এর এককটা আমরা জেনে নিই না, একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি না ভোল্ট। ক্লিয়ার হচ্ছে? এটুকু তোলা আছে না, তোলা হয়নি? ব্যাস পট করে তোলো, দিলে আমি এটা মুছে দেবো। এরপর যেটা আমি বলবো ইন্টারনাল রেজিস্ট্যান্স, ফটাফট তুলে নাও। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। 3 নম্বর পয়েন্ট আসছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স জিনিসটা কি না, ইন্টারনাল রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে সাপোজ ধরো তুমি একটা ব্যাটারি নিয়ে এসছো, বাজার থেকে একটা ব্যাটারি কিনলে, সাপোজ ধরো এটা 12 ভোল্টের একটা ব্যাটারি হয়েছে। এই ব্যাটারিটাকে তুমি কি করলে, একটা বর্তনীতে কানেক্ট করলে, বর্তনীতে কানেক্ট করছো, কানেক্ট করলে এই বর্তনীর রোধ সাপোজ ধরে নাও 4 ওহম, 12 ভোল্টের ব্যাটারিটাকে কানেক্ট করেছো, কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে যখন তুমি ব্যাটারিটা কিনে নিয়ে এসছো, বর্তনীর সাথে লাগিয়েছো, তখন তুমি কি ভেবেছো যে এই কন্ডিশনটা থেকে আমি ওহমের সূত্র থেকে আমি কি লিখতে পারি না, ওহমের সূত্র থেকে আমি কি লিখতে পারি, এটা তোমার ওহমের সূত্র হচ্ছে কি জাস্ট একটা এক্সপেকটেশন, একটা রিয়েল মানে তোমাকে একটা ধারণা দেয় মাত্র। ওহমের সূত্র থেকে তুমি কি বলতে পারো না, ভি ইকুয়াল টু স্যার আই আর, তো আই আর ইজ ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু আমাকে 4 ওহম দিয়েছে,
তো I ইজ ইকাল টু 12/4 = 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি কারেন্ট ফ্লো কত পাবো? না এই পাশ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, না কারেন্ট ফ্লোটা 3 অ্যাম্পিয়ার হবে। তো আমার সাফিসিয়েন্ট। যখন তুমি ব্যাটারিটা কিনে নিয়ে এলে বাজার থেকে, তখন তোমাকে ওই ব্যাটারি গায়ে লেখা আছে 12 ভোল্ট। তুমি সেই মতো করে যে যত ওহমের রোধ লাগাবে সেই রোধ অনুযায়ী তুমি দেখতে পেলে যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এবারে তুমি কি করলে, বর্তনীর সাথে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবে, এটা তোমার হচ্ছে কি ধারণা, এটা হচ্ছে তোমার হচ্ছে কি ধারণা, সূত্র ওয়াইজ ধারণা। আমি সূত্র থেকে এটাই পাচ্ছি, কিন্তু বর্তনীতে যখন তুমি লাগালে তখন কি দেখতে পাচ্ছ, বর্তনীতে লাগানোর পর বর্তনীর এই জায়গাটায় সাপোজ ধরে নাও অ্যামমিটার লাগানো, কারণ অ্যামমিটার অলওয়েজ শ্রেণী সমবায় লাগাতে হয়। আর এটা হচ্ছে কি রোধ, তাহলে রোধের সাপেক্ষে আমরা একটা ভোল্টমিটার লাগিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এই পাশ দিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা হচ্ছে 12 ভোল্ট। না যখন তুমি 4 ওহমের সাথে লাগালে তখন তো তুমি আগে তো অ্যামিটার আর ভোল্টমিটার লাগাওনি, তখন তুমি বুঝতে পারোনি যে কত কারেন্ট হচ্ছে। কিন্তু তোমার ধারণা ওয়াইজ তুমি কি ভাবছিলে যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট চলছে। কিন্তু যখন তুমি অ্যামিটার আর ভোল্টমিটার লাগালে তখন তুমি কি দেখলে, না তখন তুমি দেখলে, তাহলে এটা হচ্ছে কি পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণে দেখলে কি, না অ্যামিটারের রিডিং দিয়েছে কত, না অ্যামিটারের রিডিং দিয়েছে কত, না অ্যামিটারের রিডিং থেকে আমরা পাচ্ছি না 2 অ্যাম্পিয়ার। আর ভোল্টমিটারের রিডিং থেকে আমরা পাচ্ছি যে এই 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্ট দিচ্ছে সে ভোল্টটা আমরা পাচ্ছি 8 ভোল্ট। আরে খুব খারাপ, আমি বাজার থেকে ব্যাটারি নিয়ে এলাম 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়ার জন্য, বাট এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, না কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার কোথায় গেল? আমি বাজার থেকে এত দাম দিয়ে ব্যাটারি কিনলাম, আমরা বাজারে দেখি এরকম একটা ছোট ছোট ব্যাটারি 1.5 ভোল্টের ব্যাটারি, ভালো ব্যাটারিগুলো 15 টাকা করে দাম হয়। তাহলে এত দাম দিয়ে আমি ব্যাটারি কিনলাম, ঠিকঠাক আমি কারেন্ট পাবো না, যতটা কারেন্ট পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছি। এটা কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব তার এক্সপ্লেনটা করছি। তাহলে এইটা তো আমরা পরীক্ষাগারে দেখতে পেলাম, কিন্তু এই যে জিনিসটা কেন হয়, না এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে কি, তাহলে এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে কি, তাহলে এইখানটায় তুমি তাহলে কি দেখতে পাচ্ছ, না এই পাশে কারেন্ট ফ্লো কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এইখানটায় কত কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে 2 অ্যাম্পিয়ার এখানেও কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এর মধ্য দিক দিয়ে কত কারেন্ট ফ্লো হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্য দিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে ভোল্টমিটার রিডিং কত হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু কত 8 ভোল্ট। তাহলে ভোল্টমিটারের রিডিং কত হচ্ছে 8 ভোল্ট। তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার কোথায় গেল? তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার নিশ্চয়ই কোথাও না কোথাও একটা নষ্ট হচ্ছে। তাহলে সাপোজ এইখানে আমি আরেকটা কোনো একটা রেজিস্ট্যান্স আমি ধরেই নিলাম, আমি তো আর কোনো রেজিস্ট্যান্স আমি ইউজ করিনি, তাহলে বাকিগুলো গেল কোথায়? সাপোজ আরেকটা রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম, সেই রেজিস্ট্যান্সের জন্য এখানে কারেন্ট প্রবেশ করবে কত অ্যাম্পিয়ার, কারণ এই পাশে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, প্রবেশ করবে কত অ্যাম্পিয়ার, তাহলে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট নষ্ট তো হবে। তাহলে ব্যাটারির মধ্য দিক দিয়ে কোথাও একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট নষ্ট হচ্ছে, ব্যাটারির মধ্য দিক দিয়ে কোনো একটা কারেন্ট নষ্ট হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম কি, যে দেখেছিলাম ওই যে তড়িৎ বিশ্লেষ্য পাত্রটা নিয়েছিলাম, এপাশে অ্যানোড ছিল, এটা ক্যাথোড ছিল। তাহলে যখন বর্তনীর দিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কিন্তু বাকি কারেন্টটা কোথায় লস হচ্ছে, না এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিক দিয়ে যে ইলেকট্রনগুলো যে ফ্লো করছে, তা ফ্লো করার সময় কিছু পরিমাণ ওখানটায় এনার্জি কি হচ্ছে, লস হচ্ছে। এই তড়িৎ বিশ্লেষের মধ্য দিক দিয়ে ফ্লো করার সময় তার একটা ফোর্স কাজ করতে হচ্ছে, ওই ফোর্সের দরুন সেখানে কিছু পরিমাণ কারেন্ট নষ্ট হচ্ছে। তাহলে ওই কারেন্টটাই হচ্ছে কি ব্যাটারির মধ্যকার কারেন্ট। তাহলে ওই তাহলে এই রোধটাকে আমরা কি বলবো, এই রোধটাকে আমরা বলবো ইন্টারনাল রেজিস্ট্যান্স।
তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি করে সৃষ্টি হয়? না, ইন্টারনাল রেজিস্ট্যান্সের সৃষ্টির কারণটা আমি বলে দিই। না, কারণটা হচ্ছে কি না, অভ্যন্তরীণ রোধ কাকে বলবো, নিচেই লিখি। অভ্যন্তরীণ রোধ কাকে বলবো? না, ব্যাটারির অভ্যন্তরে অভ্যন্তরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে অতিক্রম করে তড়িৎ প্রবাহিত হয়, ওই সময় তড়িৎ যে বাধা অতিক্রম করে তাকে অভ্যন্তরীণ রোধ বলে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তাহলে অভ্যন্তরীণ রোধটা কোথায় ঘটে থাকে? না, অভ্যন্তরীণ রোধটা ব্যাটারির অভ্যন্তরে ঘটে থাকে, যে কারণে তাকে আমি ব্যাটারির সাইডে ছোট্ট করে একটা রেজিস্ট্যান্স, যাকে আমরা একটা স্মল আর দ্বারা ডিনোট করে থাকি। যেন আমরা বইয়ের বর্তনীতে তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই পাশ দিয়ে যদি যায়, তাহলে এই পাশ দিয়ে আমার কত অ্যাম্পিয়ার কারেন্ট আসবে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। তাহলে এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কোথায় নষ্ট হয়েছে? না, 1 অ্যাম্পিয়ার কারেন্টটাই ব্যাটারির মধ্যে নষ্ট হয়েছে। তাহলে কারেন্টটা তো 1 অ্যাম্পিয়ার নষ্ট হয়ে গেল, কিন্তু বহির্বর্তনীতে আমার এইখানটায় কত অ্যাম্পিয়ার বিভব দেখানো উচিত? বিভব দেখানো উচিত আমার কত অ্যাম্পিয়ার? না, 12 ভোল্ট দেখানো উচিত। তাহলে এখানটা আমি দেখলাম যে 8 ভোল্ট আমার নষ্ট হয়েছে, তাহলে বাকি 4 ভোল্ট কোথায় নষ্ট হয়েছে? না, এই রোধের দ্বারা বাকি 4 ভোল্ট নষ্ট হয়েছে। দেখো এই রোধটা হচ্ছে, তাহলে এই রোধটা কত পাবো? না, 8 ভোল্ট এখানে নষ্ট হয়েছে, 4 ভোল্ট এখানে নষ্ট হয়েছে, তাহলে টোটাল হচ্ছে কি 12 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে কত? তাহলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে নিশ্চয়ই 2 V ইকুয়াল টু IR ফর্মুলা থেকে এই রেজিস্ট্যান্সটা আমরা কত পেয়ে গেলাম? 2 ওহম। V ইকুয়াল টু IR, তাহলে IR ফর্মুলা থেকে তাহলে 8 ভোল্ট তো এখানে নষ্ট খরচ হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 4 ভোল্ট। তাহলে I হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ইনপুট হচ্ছে, তাহলে R ইজ ইকুয়াল টু কত পাবো? তা R ইজ ইকুয়াল টু 2 ওহম। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে কত? এই আরটা আমি কত ধরবো? ছোট আর। এই আরটা হচ্ছে কত? ছোট আর। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে কি, বা অভ্যন্তরীণ রোধটা হচ্ছে কত? না, 2 ওহম। বোঝা গেছে না বোঝা হয়নি? এরপরে এই জিনিসটাকে আরেকটু ভালো করে দেখিয়ে দিলেই বোঝা যাবে আরো ভালো করে। তাহলে এইটাকে আগে তুলে নাও, এরপরে টার্মিনাল ভোল্টেজের কাছে আরো ডিটেলসে আমি বলে দেবো। তাহলে এবারে যেটা দেখব সেটা হচ্ছে কি, তাহলে এটা তো ছিল আমাদের এক্সারসাইজ থেকে V = E - IR এর প্রুফ। এবারে সেটা আমরা থিওরিটিক্যালি প্রুফ করব। থিওরিটিক্যালি কিভাবে প্রুফ করব? তাহলে থিওরিটিক্যালি প্রুফ করার জন্য আমি ব্যাটারির এই সার্কিটটাকে আমি নিলাম, কেবলমাত্র ভালো করে লক্ষ্য করো। বুঝছে? তাহলে এটা কি ছিল? ব্যাটারির ইএমএফ E, এটা ব্যাটারির রেজিস্ট্যান্স R। তাহলে এই পয়েন্ট হচ্ছে কি ব্যাটারি হাই, এই পয়েন্ট হচ্ছে ব্যাটারি লো। তাহলে এই পয়েন্টটা কি ছিল? A, এটা কি ছিল? B। বাকিটা তো আমরা বইয়ের বর্তনীতে যখন লাগাবো দেখা যাবে। এইখানে একটা জিনিস মনে রাখো, ব্যাটারির মধ্য দিক দিয়ে ব্যাটারি এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। তাহলে ব্যাটারি হাই, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লোটা কোন দিক থেকে হচ্ছে? এই দিক থেকে হচ্ছে।
বোঝা গেছে? তাহলে ব্যাটারি এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে পাথটা আমি কোন দিকে ধরতে পারি? এটা। তাহলে ব্যাটারির পাথের আমরা উল্টো দিকে যদি আমরা এটা হাই আর লো, পাথটা কোন দিকে? হাই থেকে লোর দিকে, তখন তার ইএমএফটা কি হবে? মাইনাস। ক্লিয়ার? আবার যদি ব্যাটারিটা এটা হতো, এদিকে পাথ থাকতো, তখন কি হতো? তখন এটা হতো লো, এটা হতো হাই। তাহলে পাথটা কোন দিকে? লো থেকে হাই দিকে। তার মানে কি হবে? তখন ইএমএফটা ইনক্রিজ করবে। ক্লিয়ার হচ্ছে না? বোঝা যায় না? তাহলে আমরা পাথ ওয়াইজ যদি আমরা দেখি, হাই থেকে লোতে গেলে, হাই থেকে লোতে গেলে ইএমএফ কি হবে? ডাউন করবে, ইএমএফ হ্রাস পাবে। আবার লো থেকে হাইতে গেলে ইএমএফ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে কি আমাদের উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে সর্বদা বিভবটা, তাহলে এই ক্ষেত্রে VA গ্রেটার দেন VB। বোঝা গেছে? VA গ্রেটার দেন VB। তাহলে পাথটা হচ্ছে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে। পাথটা হচ্ছে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে। তাহলে এবারে আমরা কি লিখতে পারি? না VA মাইনাস, তাহলে এই যে একটা আমরা মাইনাস কি জন্য দিলাম? যে হাই থেকে লোতে যাচ্ছে, ইএমএফ কি হচ্ছে? ডাউন করছে। হাই থেকে লোতে গেলে ইএমএফটা কি হবে? ডাউন করবে। তাহলে মাইনাস হবে। কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হাই লো কোনো ফ্যাক্টরই না। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সর্বদা কি হবে? ভোল্টেজ কি হবে? হ্রাস পেতে থাকে। সর্বদা ভোল্টেজ হ্রাস পায়। তাহলে সর্বদা ভোল্টেজ যদি হ্রাস পায়, তাহলে হ্রাস পেলে কি হবে? তাহলে এই জায়গাটা ইএমএফটা আমার কি হবে? সর্বদা ঘুরতেই থাকবে, প্লাস আই। বোঝা গেছে? কারণ এই ইএমএফটা কে সাপ্লাই করবে? এ সাপ্লাই করবে। ইকুয়াল টু কি হচ্ছে? ভিবি। ইকুয়াল টু হচ্ছে কি? ভিবি। ক্লিয়ার হচ্ছে না? কারেন্ট ওয়াইজ যদি তুমি ফ্লো দেখতে, তাহলে তুমি এটা বুঝতে পারতে। বোঝা গেছে না বোঝা যায়? যদি পাঁচটা সাপোজ ধরো এই জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে। সাপোজ ধরো আমি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করছি। যদি পাঁচটা তুমি যদি বি থেকে এর দিকে যদি ধরতে, সাপোজ এই জিনিসটা ধরো, তাহলে এই বিটা হচ্ছে কি? নিম্ন বিভব। তাহলে ভিবি। তাহলে এটা হচ্ছে কি? এই পাশে কারেন্ট কত ফ্লো হচ্ছে? আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এক্সটার্নালে আর ক্যাপিটাল আর পরিমাণ রেজিস্ট্যান্সটা আছে। এক্সটার্নালে আমি এখানটা ধরে নিলাম, এক্সটার্নালে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা পরের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? আই পরিমাণ কারেন্ট এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে প্রবেশ করছে। তাহলে এখানটা কি হবে? বিভবটা কি হবে? হ্রাস পাবে। তাহলে আই আর হ্রাস পেল। বোঝা গেছে? ব্যাস। এবারে এখানটায় কি দেখতে পাচ্ছি? লো থেকে হাই দিকে। তাহলে লো থেকে হাই দিকে যাওয়া মানে কি হবে? তড়িৎ চালক বল কি হবে? ইএমএফটা কি হবে? পজিটিভ হবে। লো থেকে হাই দিকে গেলে, লো থেকে হাই দিকে পাথ কোন দিকে? লো থেকে হাই দিকে। তাহলে ইএমএফ কি হচ্ছে? প্লাস। এদিকে কত হচ্ছে? ভিএ। তাহলে এখানটায় কি হলো? বিভব হ্রাস পেল। এখানটায় কি হলো? ইএমএফ ইনক্রিজ করলো। এখানটায় কি হলো? রেজাল্টেন্ট বিভব ভিএ। তাহলে ভিবিটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? ই মাইনাস আইআর ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি মানে হচ্ছে কি? ভি টার্মিনাল ভোল্টেজ। ভিএ মাইনাস ভিবি মানে হচ্ছে কি? ভি। যেটা এই জায়গাটা দেখাতে, এটাই হচ্ছে আমাদের কি? এইটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ টিভি। বোঝাতে পেরেছি? তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর। তাহলে ভি ইকুয়াল টু কত? না ভি ইকুয়াল টু আই আর এক্সটার্নাল। এই ভিটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের আর। তাহলে আর এর সাপেক্ষে, তাহলে এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে? আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? আই ইনটু আর ইকুয়াল টু ই মাইনাস আইআর। তাহলে আই ইকুয়াল টু কত পেলাম? I is equal to E divided by capital R plus small r. বোঝা গেছে? তাহলে আমরা থিওরিটিক্যালি এই V equal to E minus IR প্রুভ করলাম, আবার এক্সারসাইজ ওয়াইজে আমরা প্রুভ করেছিলাম। তাহলে বোঝা গেছে না বোঝা যায়? তাহলে এবার I is equal to, তাহলে এখানটা একটাই ইকুয়েশন আমাদের,
একটা ইকুয়েশন হয় এটাকে তুমি নিয়ে চলতে পারো অথবা এটাকে নিয়েও তুমি চলতে পারো, দুটোই একই ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন। তাহলে এতটা আজকের এক্সপ্লেনেশনে কেবলমাত্র একটা ইকুয়েশন আমরা পেয়েছি। তাহলে এটা থিওরিটিক্যালি প্রুফ, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রুফ। তাহলে এর পরের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোষের সমবায়। কোষের সমবায়টা এর পরে নেক্সট লেকচারে আমি ডিসকাস করব। আজকে এতটুকু পর্যন্ত। জলদি করে তুলে নাও, পজ করো, জলদি করে তুলে নাও।